আজ আমরা একটা বেশ গভীর বিষয় নিয়ে কথা বলবো, আমাদের অবচেতন মন। হ্যাঁ, যার ক্ষমতা নাকি প্রায় অসীম। ঠিক, হাতে একটা সূত্র আছে, অবচেতন মনের অসীম শক্তি ও রূপান্তর। এর তথ্যের ভিত্তিতেই দেখব কিভাবে এই শক্তিকে আমরা কাজে লাগাতে পারি। হুম। যেমন ধরুন, সূত্রটা বলছে নিকোলা টেসলার মতো মানুষও, তারাও বিশ্বাস করতেন বড় আইডিয়াগুলো প্রথমে এই অবচেতন মনেই আসে। বিষয়টা আসলেই ভাবার মতো, কারণ এই সূত্র অনুযায়ী আমাদের প্রতিদিনের কাজকর্মের ধরুন প্রায় ৯৫% সিদ্ধান্তই আসে অবচেতন মন থেকে। ৯৫%? তার মানে তো সচেতন চেষ্টার চেয়ে অনেক বেশি শক্তিশালী। অনেক বেশি। আর সেজন্যই তো একে বোঝা, এর সাথে কাজ করাটা খুব জরুরি হয়ে পড়ে। একদম। তাই আজ আমরা বোঝার চেষ্টা করব এই সূত্রের সাহায্যে কিভাবে ছোটবেলার নানা অভিজ্ঞতা বা ধরুন পারিপার্শ্বিক চাপ থেকে কিছু সীমাবদ্ধ বিশ্বাস আমাদের মধ্যে গেঁথে যায়। অজান্তেই তৈরি হয়, তাই না? হ্যাঁ, অজান্তেই। আর সবচেয়ে জরুরি হলো সেই পুরনো প্রোগ্রামিং পাল্টে ফেলা, ভয় কাটিয়ে নিজেদের লক্ষ্যের দিকে এগোনোর জন্য অবচেতন মনকে নতুন করে সাজানো। কারণ সূত্রটা তো এটাই মনে করিয়ে দেয় যে আমাদের ভেতরের বিশ্বাসটাই বাইরের বাস্তবতাকে তৈরি করে। ঠিক। তাহলে শুরুতে একটু পরিষ্কার করি, সূত্রটা অবচেতন মনকে কিভাবে দেখছে। হ্যাঁ, সেটা খুব দরকারি। এটাকে বলা হচ্ছে একটা বিশাল ভাণ্ডার, যেখানে আমাদের সব চিন্তা, বিশ্বাস, আবেগ, পুরনো স্মৃতি, অভ্যাস সব জমা থাকে। একটা স্টোর হাউসের মতো। একদম। আর এই স্টোর হাউসে কিন্তু চুপচাপ আমাদের সব আচরণ, সব সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে। এই সূত্রে শৈশবের প্রভাব নিয়ে একটা দারুণ উদাহরণ দেওয়া আছে, তাই না? টাকার বিষয়ে দুই ভাইয়ের ভিন্ন ধারণা পাওয়ার ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ। ছোটবেলায় অর্থ নিয়ে দুটো শিশুকে যদি একদম উল্টো ধারণা দেওয়া হয়, তাহলে বড় হয়ে তাদের আর্থিক অবস্থা বা টাকার প্রতি মানসিকতাও পুরো অন্যরকম হতে পারে। ঠিক এই ধরনের শুরুয়াতি প্রোগ্রামিং বা সীমাবদ্ধ বিশ্বাসগুলোই তো আসলে আমাদের আটকে রাখে, সম্ভাবনার পথে এগোতে দেয় না। কিন্তু ভালো খবর হলো, সূত্রটা বলছে এগুলো পরিবর্তন করা যায়। হ্যাঁ, অবশ্যই যায়। আর তার জন্য কিছু নির্দিষ্ট কৌশলেরও কথা বলা হয়েছে। যেমন? যেমন ধরুন, আত্মপ্রতিফলন সেলফ রিফ্লেকশন, আর জার্নালিং, নিজের নেতিবাচক চিন্তাগুলো যখন কেউ লেখে তার উৎস খোঁজে। তখন পুরনো প্যাটার্নগুলো বোঝা সহজ হয়। হ্যাঁ, বোঝা সহজ হয়, ভাঙাও সহজ হয়, নিজের মনের ভেতরের নকশাটা দেখার মতো আর কি। আচ্ছা, অতীতের শিকড়টা বোঝা গেল, কিন্তু বর্তমান মুহূর্তে ভাবনাগুলো সামলানোর জন্য মাইন্ডফুলনেস বা ধ্যানের কথা এসছে বোধহয়। ঠিক তাই। এই অভ্যাসগুলো আমাদের আবেগের ওপর নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে, যাতে আমরা পরিস্থিতির রিঅ্যাকশন না হয়ে সচেতনভাবে জবাব দিতে পারি। আর এতে নাকি মস্তিষ্কের গঠনেও পরিবর্তন আসে। হ্যাঁ, সূত্র অনুযায়ী নিয়মিত অভ্যাসে মস্তিষ্কের সংযোগেও ভালো পরিবর্তন আসতে পারে। এর সাথে আরও কিছু পদ্ধতির কথা আছে, যেমন ধরুন নিয়মিত কৃতজ্ঞতা জানানো। পজিটিভ সেলফ টক। হ্যাঁ, নিজের সাথে ইতিবাচক কথা বলা, এবং মিরর ওয়ার্কের কথাও আছে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সম্পর্কে ভালো কথা বলা। এটা সরাসরি অবচেতন মনে প্রভাব ফেলে। ধারণাটা তেমনই, ইতিবাচক ধারণা গেঁথে দেওয়ার চেষ্টা। আরেকটা শক্তিশালী কৌশলের কথা কিন্তু আছে এখানে, ভিজুয়ালাইজেশন। ও হ্যাঁ, ভিজুয়ালাইজেশন, যা চাইছি সেটাকে একেবারে স্পষ্ট মনে মনে দেখা। সূত্র বলছে এটা শুধু দিবাস্বপ্ন নয়, এটা নাকি মস্তিষ্কের নতুন নার্ভ পাথওয়ে তৈরি করে। ঠিক, যা অবচেতন মনকে সেই লক্ষ্যের দিকে কাজ করতে একরকম প্রোগ্রাম করে। আচ্ছা, এই প্রসঙ্গে ডোপামিন আর অভ্যাসের সম্পর্কের কথাও কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। সেটা কিভাবে? ধরুন, সোশ্যাল মিডিয়া বা এই জাতীয় চটজলদি আনন্দের উৎস থেকে যদি আমরা একটু সরে আসি, মনোযোগটা যদি দীর্ঘমেয়াদী কিন্তু কঠিন লক্ষ্যের দিকে দিই। হ্যাঁ, তাহলে আমরা আসলে আমাদের ব্রেনের যে রিওয়ার্ড সিস্টেম আছে তাকে নতুন করে ট্রেন করছি। সূত্র বলছে এর ফলে মন ধীরে ধীরে অর্থপূর্ণ কাজের দিকে বেশি টান অনুভব করে। আর এসব কিছুই তো নিয়মিত করতে হবে, তাই না? ২১ দিনের একটা ব্যাপার আছে, হাউ আই থিঙ্ক। হ্যাঁ, নিয়মিত অভ্যাসটা জরুরি। ২১ দিন একটা চালু কথা আছে বটে, তবে আসল হলো ধারাবাহিকতা। এই রিওয়ায়ারিং বা নতুন সংযোগ তৈরির প্রক্রিয়াটাকে কিভাবে ভাবা যায়? এটাকে অনেকটা জঙ্গলে নতুন রাস্তা তৈরির মতো ভাবা যেতে পারে। আচ্ছা। যত বেশি সেই রাস্তায় হাঁটা যায়, রাস্তাটা তত পরিষ্কার হয়, সহজ হয়। ঠিক তেমনি নতুন চিন্তা বা অভ্যাসের চর্চা করলে ব্রেনের সেই পথটাই শক্তিশালী হয়ে ওঠে। তার পুরনো অকেজো পথের বদলে নতুন পথ তৈরি করা। ঠিক তাই। তবে এটাও মনে রাখতে হবে, সূত্রটাও মনে করিয়ে দেয় যে সবার জন্য কিন্তু একই ফর্মুলা কাজ করে না। এক একজনের জন্য এক এক রকম। হ্যাঁ,
প্রত্যেকের মানসিক গঠন অভিজ্ঞতা তো আলাদা, তাই নিজের জন্য কোনটা ঠিক সেটা খুঁজে বের করতে একটু চেষ্টা, একটু ধৈর্য ধরতে হবে। আর পরিবর্তনের লক্ষণগুলো কি ধীরে ধীরে বোঝা যায়? অবশ্যই। যেমন নিজের প্রতি সচেতনতা বাড়ে, ছোট ছোট সাহসী পদক্ষেপ নিতে ইচ্ছে করে, জীবনে একটা ইতিবাচক ভাব আসে, এগুলোই লক্ষণ। তাহলে আমরা যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে নিই, ধ্যান, কৃতজ্ঞতা, ভিজুয়ালাইজেশনের মতো কৌশলগুলো নিয়মিত অভ্যাস করলে অবচেতন মনকে আমাদের লক্ষ্যের সঙ্গে জুড়ে দেওয়া যায়। আর সূত্র অনুযায়ী এর ফলে আত্মবিশ্বাস বাড়ে, ভয় বা জড়তা কাটে, যা জীবনে বড় পরিবর্তন আনতে পারে। একদম। মূল কথাটা হলো, অবচেতন মনকে যদি সচেতনভাবে নিজের লক্ষ্য আর স্বপ্নের সঙ্গে এক লাইনে আনা যায়, তাহলে জীবনে একটা গভীর রূপান্তর আসেই। হুম। আর এই যাত্রায় যেমনটা সূত্রে বলা হয়েছে, একটা সাপোর্টিভ কমিউনিটি বা কারো গাইডেন্স পেলে পথটা আরও সহজ হয়। সেটাও ঠিক। সবশেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই। অবশ্যই। আজকের আলোচনা থেকে এটাও তো বেশ পরিষ্কার যে আমাদের ভেতরের জগৎ মানে অবচেতন মন বাইরের বাস্তবতাকে অনেকখানি নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, অনেকটাই। তাহলে প্রশ্ন হল, আমরা বাইরের পরিস্থিতি বদলাতে যত চেষ্টা করি, নিজের ভেতরের এই আসল চালিকা শক্তি মানে আমাদের বিশ্বাস আর মানসিক প্রোগ্রামিং বদলানোর জন্য আমরা কতটা মনোযোগ দিচ্ছি, ভাবার বিষয়।